আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নেত্রীর একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি তড়িঘড়ি এই ভিডিওটা করতে বসলাম। নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি। এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে, কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দী আছেন মিথ্যে মামলায়, এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ, আপনারা একটা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত। আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয়, ফলে একটু সময় লাগবে। হয় এদেরকে বিনা শর্তে জামিন দিতে হবে, অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে। ভারতীয় ফৌজ চায় না এদেরকে, ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষের সীমানা ডিঙিয়ে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক। কিন্তু এই সরকার, এই অপদার্থ সরকার, প্রতিহিংসামূলক সরকার, এ তো উচ্ছেদ হবে। যদিও বা একটু মাপ পায়, এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল অ্যান্ড গ্যাং, তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি, অবিলম্বে এদের যদি জামিনের ব্যবস্থা না করা হয়, তাহলে এর শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে। আমি সবাইকে চিনি না। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না, কলিমুল্লাহ স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন। অনেক পরিচিত আছেন, অপরিচিত আছেন। আমি তো সবাইকে চিনি না, কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা ঢুকিয়ে রেখে দিয়েছে, কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সম্প্রতি একজনকে গ্রেপ্তার করেছিলেন, তার নাম হচ্ছে শেখ ফিরদৌসী কাজল কাকলি। শেখ ফিরদৌসী কাজল কাকলি শেখ হাসিনাকে যখন করে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বা ওই সময়তে উনি গেট পাহারা দিয়েছিলেন। শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্রী, তাকে 3 তারিখে যখন হাজিরার জন্য কোর্টে আনা হয়, তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গে একটা অঙ্গ পড়ে যায়, অবশ হয়ে যায়, তিনি প্যারালাইজড। সেই অবস্থায় এই জানোয়ারগুলো, এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ারগুলো, আসিফ নজরুল তো একটা জানোয়ারের জানোয়ার, তার নির্দেশে এই জানোয়ারগুলো তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল, জেলে। তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি। এনার সঙ্গে আমার পরিচয় আছে, এনার সঙ্গে আমি কথা বলেছি। আমি পণ করেছি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী লীগকে, নিরপরাধ কর্মী, অপরাধী হলে সেটা আলাদা কথা, নিরপরাধ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে যত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের নিরাপরাধ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঢোকানো হয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব। এ আমার পণ। হয় ভালোই ভালোই এদের ছেড়ে দিন,
এটাকে হুমকি বলে ভাববেন না, একদম একদম হুমকি বলে ভাববেন না। এটা হচ্ছে সতর্কবাণী, যেটা ভালো করে কান দিয়ে আসিফ নজরুল, ইউনূস সাহেব আপনারা ভালো করে শুনে নিন। খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না। এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না, তার 4 গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে। আপনারা কোথাও পালাতে পারবেন না, সব রাস্তা বন্ধ। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে, আপনাদের ভারতবর্ষ আটকে দেবে। ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে দেবে না, ওই পালানোর সুবিধে করে দেবে না। এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে দেবে, ওখান থেকে সোজা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল। তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোনো ইয়ত্তা নেই। আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এ জীবনে, সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে। আপনারা যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা। আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন? বাংলাদেশ কি লোটার জায়গা? কোথায় গেল আপনাদের সংস্কার? সংস্কারের তো নামগন্ধ দেখি না। আপনারা অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন। কলকারখানাগুলোকে জ্বালিয়ে দিয়েছেন। বেছে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন। হিন্দু অত্যাচার করেছেন, নারী ধর্ষণ করেছেন, ধর্ম পরিবর্তন করিয়েছেন। আপনারা কি করেননি? কোন অপরাধটা আপনারা করেননি? আপনারা কি মনে করছেন আপনারা ছাড় পাবেন? আপনারা ছাড় পাবেন না। আমি হয়তো দূরে আছি, কিন্তু জানবেন প্রতিনিয়ত আমি যমদূতের মতো আপনাদের তাড়া করে বেড়াবো, যমদূতের মতো তাড়া করে বেড়াবো। আর এটা কোনো হুমকি নয়, এটা হচ্ছে সতর্ক বার্তা। শোধরাবার হলে শোধরান, এদের সমস্ত জামিন দিন, আর আপনারা নিজেরা সেফ থাকার ব্যবস্থা করুন, যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের উপরে হয়। ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে, এটা আমি বলে দিলাম। আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি, আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, আপনারা লিখুন। আমার টেলিগ্রাম নাম্বার, আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে হবে, ওটা আমার আবার মনে নেই। আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটুখানি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে নিই, কারণ এটা তো একদম আমি তো খুব একটা ইউজ করি না, ফলে আমাকে টেলিফোন নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। এখনই তো আপনার দরকার হবে না, আমি খুঁজে পাচ্ছি না তাড়াহুড়োর মধ্যে। আপনারা নেত্রীর এই নির্দেশটা মানুন, আর সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা আপনাদের বলবো, আপনারা না গুণীজনের সম্মান করতে শিখুন। আমার জন্য বলছি না, আপনাদের দেশে গোলাম মওলা রনি, তিনি একজন রাজনীতিবিদ। তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন। আপনারা তাকে ব্যঙ্গ করে ময়লা রনি অমুক তমুক বলতে পারেন, কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ, তারা কিন্তু মানুষ চিনতে পারে। উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন, আমি 1 বছর আগে ওনার একটা কথায় আমি বুঝে গেছিলাম, যে নরেন্দ্র মোদীর সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন, নরেন্দ্র মোদী কি ছেড়ে দেবে? অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কুকথা লিখেছেন, ময়লা রনি অনেক কুকথা লিখেছেন।
আবোল তাবোল বকে, অমুক তমুক। আপনারা না এই কুয়োর ব্যাং হয়েই থাকবেন। আপনারা মানুষ চিনবেন না। হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে, কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন, আমি এই জন্য ওই লোকটাকে শ্রদ্ধা করি। তাই বলছি, আপনারা মানুষ চিনুন আগে। মানুষ যদি চিনতে পারেন, তাহলে পরে আপনাদের দেখবেন অর্ধেক সমস্যা মিটে গেছে। সবাই, আমি বললাম মহিলা রনিকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিন আমার কথাও হয়নি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। যারা যা জানে, জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত। আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না। আপনাদের মধ্যে অশিক্ষা ভরা এতটা। আমি ওই ওই যারা লেখে, আমি তাদের কথা বলছি। আমি আপামর বাংলাদেশিদের কথা বলছি না, যারা লেখে আমি তাদের কথা বলছি। যাই হোক, আমার যা বার্তাটুকু দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আপনারা সবাই আমাকে ওই লিস্টটা জানাবেন, আর আমি ফোন নাম্বারটা সন্ধ্যেবেলার ভিডিওতে আমি স্ক্রিনে রোল করে দিয়ে দেবো, নইলে মুখে বলে দেবো। এটাতে তো এডিট করা যায় না, আমি ডাইরেক্ট বলে দিই এবং ডাইরেক্ট আপলোড করে দিই। আমি বলে দেবো 3-4 বার। আপনারা খাতা কলম নিয়ে রাখবেন, একদম নাম্বারটা আপনারা তুলে নেবেন এবং ওই নাম্বারে আমাকে জানিয়ে দেবেন, আমি ওটিকে ফরওয়ার্ড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেনাবাহিনী কি উঠে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাবাহিনী উঠে যাচ্ছে, হ্যাঁ, তবে পুরোটা নয়, আংশিক। এবং কোন মুহূর্তে, যে মুহূর্তে আবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবারও মাঠে থাকার একটা অনুমোদন দেওয়ার সময় এসছে। এই মাসের মাঝামাঝি সময়, আজকে 5 তারিখ আমরা কথা বলছি, 10-12 তারিখের মধ্যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি করতে হবে। সেটি জারি হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সেনাবাহিনী মাঠে কিঞ্চিত থাকবে, সেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা এখনো নিশ্চিত নয়। তবে গতকালকে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আপনারা জানেন যে গত প্রায় 14 মাস 7 ধাপে 2 মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। মাঠে থেকে কি লাভ? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বিতর্কিত, স্মরণকালের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি। কোনো লাভ হচ্ছে না। কোনো লাভ হচ্ছে না তখন সেনাবাহিনী ইতিমধ্যে দেশে বিদেশে চরম বিতর্কিত হয়ে পড়েছে। এমনকি বিতর্কের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিক ভাবে যে সেনাবাহিনীর উপস্থিতি, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, সেই শান্তিরক্ষী মিশন থেকে পর্যন্ত ফেরত আসছে। ইতিমধ্যে এই 25% সেনাবাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে নানা কারণে। সেখানে আরো কারণ আছে, যেমন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ফান্ড কমে যাচ্ছে। ফান্ড ক্রাইসিসের কারণে পৃথিবীর অন্যান্য প্রান্তের সেনাবাহিনীর সদস্যদেরকে হয়তো 10%, 5% কমিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই 25% এবং ভবিষ্যতে আরো কমবে। সেনাবাহিনীর ভাবমূর্তি যদি দেশেই উজ্জ্বল না থাকে, তাহলে সেই সেনাবাহিনী বিদেশে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল হবে? আরেকটি জিনিস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও চরম বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইতিমধ্যেই। তিনি তার পূর্ণ মেয়াদ পূরণ করে যাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেই প্রশ্নও কিন্তু চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। গতকালকের সভায় বলা হয়, বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে। বুধবার মানে আজকে থেকেই তা কার্যকর হবে। তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে।
সভায় উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান, সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, প্রশাসনের মতো করে না, বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে না, তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। যাই হোক, সেনাবাহিনী উঠে যাচ্ছে, সোজা কথা। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য 30,000 করে মাঠে ছিল। রোস্টার ডিউটি 31,000 উঠতো, 31,000 নামতো, এটি 10-12 হাজারে নেমে আসবে। কখন সেনাবাহিনী মাঠ থেকে উঠছে? সেনাবাহিনী কেন মাঠে নেমেছিল নিশ্চয়ই আপনারা জানেন, যে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কি এখনো সক্রিয় হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি হয়েছে? পুলিশও সক্রিয় হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। কিন্তু এই অবস্থায়, এই জায়গা থেকে, মাঝপথ থেকে সেনাবাহিনী উঠে যাচ্ছে। এই সেনাবাহিনী যে উঠে যাচ্ছে, এই উঠে যাবার পরে দেশে কি অবস্থা হবে এটাও একটু দেখা দরকার। এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের নাগরিকরা আজকে থেকে যতটুকু সতর্ক আছেন, সচেতন আছেন, আরো চরম সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। আপনার জান মাল নিরাপত্তার স্বার্থে, আপনার ভ্রমণ থেকে শুরু করে, রাত্রি জার্নি থেকে শুরু করে নানান ক্ষেত্রে আপনাকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। সামনে কিছুদিন তো চরম একটা সহিংসতাপূর্ণ পরিবেশের মধ্যে দেশ ঢুকে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কারণ সেনাবাহিনী এই মুহূর্তে একটা ভরসার জায়গা ছিল। মানুষ যদিও কিছু হচ্ছে না, কিন্তু তারপরেও একটা ভরসার জায়গা ছিল যে একটু দূরে সেনা ছাউনি আছে, ডাকলে হয়তো পাওয়া যাবে। কিন্তু এখন কিন্তু সেটি আপনি পাবেন না। 10-12 হাজার সেনা থাকবে, তাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা গত 14 মাস যাবৎ যেভাবে আছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এটি 10-12 তারিখের দিকে বোঝা যাবে যে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 2 মাসের জন্য এটি জারি হলো কিনা। এমন সময় সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হচ্ছে যখন নির্বাচন কিন্তু ঘনিয়ে এসছে। তাহলে কি নির্বাচনটা হবে ভাই? আপনি কি মনে করেন? এই মুহূর্তে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো টাইট রাখা দরকার, কিন্তু সেটি হচ্ছে না। সামনে বহুত খেলা আছে, খেলা অলরেডি প্রস্তুত, নানা রকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে। সেনাবাহিনী উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে। এই তৈরি হবার পরে বিশেষ একটা কিছু হবে। ইউনূস সরকারের বিদায় হবে, একটা সরকার আসবে। সেই সরকার আসে, প্রতিটা ভিডিওতে বলছি, সেই সরকার এসে একটা সময় নেবে সবকিছু কন্ট্রোল করার জন্য। তারপরে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, 1 বছর, কমপক্ষে 1 বছর সময় লাগবে। এখনকার মূল কথা হচ্ছে সেনাবাহিনী উঠে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। এবং এটা সুখের কথা না, এটা দুঃখের কথা। বাংলাদেশের বহু জানমালের ক্ষতি হবে আগামী কিছুদিন, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু দেখতে পেয়েও দেশি বিদেশি নানান চাপে সেনাবাহিনী উঠে যাচ্ছে। এবং এই যে 3 বাহিনী প্রধান যে কদিন আগে মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন, এই দেখা করবার অন্যতম একটি বার্তাও ছিল যে সশস্ত্র বাহিনী মাঠে এভাবে থাকতে পারে না। দীর্ঘদিন, বছরের অধিক হয়ে গেছে। কাজেই সেনাবাহিনী এখন উঠে যাবে এবং পর্যায়ক্রমে পুরোটাই উঠে যেতে পারে। চূড়ান্ত একটা মৎসান্বয়, একটা অরাজকতাপূর্ণ বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। কিন্তু রেডি থাকতে হবে, সবার প্রস্তুত থাকতে হবে। এবং এই অরাজকতার পরেই, আর একটা ব্যাপক ম্যাসাকারের পরেই বাংলাদেশ শান্ত হবে। এবং সেই শান্ত বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যাকে চায়, একটা যৌক্তিক পক্ষকে নির্বাচিত করে ক্ষমতার মসনদে পাঠাবে। সময় আসন্ন, চলে আসছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।